এটি পাকিস্তানের একটি দরিদ্র পরিবারের সাথে ঘটা সত্য একটি ঘটনা। প্রতিদিনকার মতো শাহবাজ তার দোকানে বসে খদ্দের অপেক্ষা করছিল। শাহবাজ আশেপাশে বারবার তাকাচ্ছিল, কিন্তু কোনো কাস্টমার সে পাচ্ছিল না। শাহবাজ ভাবল আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে, এতক্ষণে তার বাড়িতে চলে যাওয়া উচিত। শাহবাজ সর্বশেষ একজনের জুতা পলিশ করে দিয়ে সমস্ত কিছু গোছাতে শুরু করলো। শাহবাজ সমস্ত কিছু গোছাচ্ছিলই, এমন সময় কেউ একজন এসে তাকে বলল, আমার এই জুতাটাকে একটু সেলাই করে দিবেন। শাহবাজের কানে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসলো। তখন রাত 10টা 20-এর কাছাকাছি হবে। শাহবাজ ঘুরতেই দেখল বিয়ের সাজে একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে, এবং মেয়েটার গায়ে খুব দামি একটা বিয়ের পোশাক এবং হাতে একজোড়া ছেঁড়া জুতা। শাহবাজ মেয়েটার দিকে তাকালো। তাকানোর সাথে সাথেই শাহবাজের ভেতরটা একদম ওলট পালট হয়ে গেল, কারণ মেয়েটা দেখতে ছিল অসম্ভব রকমের সুন্দরী। তাকে দেখে মনে হচ্ছে সে কোনো বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। প্রথমবার মেয়েটার দিকে শাহবাজ তাকিয়ে চোখটা নিচে নামিয়ে নিল, কারণ মেয়েটা এত সুন্দরী ছিল যে তার দিকে তাকানো যাচ্ছিল না। তারপর জুতাটা নিয়ে বলল কি যে, হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি, আপনি কিছুক্ষণ বসুন, আমি ঠিক করে দিচ্ছি। শাহবাজ তাকে একজোড়া জুতা দিল পরার জন্য। মেয়েটা সেই জুতাটা পরে পাশে একটা টুলের উপর বসে পড়ল। শাহবাজ অনেকক্ষণ যত্ন নিয়ে সেই জুতাটাকে সেলাই করলো। সেলাই করার পরে মেয়েটাকে বলল, আপনার জুতা ঠিক হয়ে গিয়েছে। এরপর মেয়েটি সেই জুতাটা পরে নিল। শাহবাজ দেখেই বুঝতে পারছে যে এই মেয়েটা কোনো বিয়ের আসর থেকে নিশ্চিত পালিয়ে এসেছে। তবে তার এসব দিয়ে কি? সে বলল, 30 টাকা হয়েছে। মেয়েটা তখন জানালো, আমাকে মাফ করবেন, আপনাকে দেবার মতো আমার কাছে কোনো টাকা নেই। শাহবাজ একটু অবাক হলো না, বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপর মেয়েটা জানালো, আমি আপনাকে প্রথমে বলিনি, প্রথমে বললে হয়তো আপনি কাজটা করতেন না। তখন শাহবাজ আবার বলল, আপনি আমাকে প্রথমে বললেও আমি কাজটা করতাম। তারপর সেই মেয়েটা শাহবাজকে ধন্যবাদ দিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলেন। শাহবাজ দোকান বন্ধ করে তার হাতের যে থলেটা ছিল সেটা নিয়ে উঠতেই যাবে, সে পেছন দিকে ফিরে দেখল সেই মেয়েটা তার পেছনে দাঁড়িয়ে আছে, এবং মেয়েটার দিকে এবার সে একদম ভালো মতো তাকালো। মেয়েটার চোখ দুটো একদম ডানা কাটা, এবং তার চেহারার মধ্যে একটা অন্যরকম মায়া আছে। তার চোখের দিকে তাকালে যেন গভীর সমুদ্রে ডুবে যায় শাহবাজ। শাহবাজ সামনের দিকে তাকিয়ে আবার চোখটা নিচের দিকে নামিয়ে নিল, বলল, আপনি আবার এইখানে? মেয়েটা তখন জানালো যে, আপনি কি আমাকে একটা সাহায্য করতে পারবেন? শাহবাজ বলল, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি সামান্য একজন দিনমজুর মুচি, আপনাকে কিভাবে বা সাহায্য করব? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অনেক বড়লোক ঘরের মেয়ে। আপনার জামা কাপড়, জুতা সবকিছু দেখেই মনে হচ্ছে বড়লোক ঘরের মেয়ে। তখন মেয়েটা জানালো যে সে বড়লোক ঘরের নয়, তার গায়ে যে পোশাকটা পরা সেটা তার বান্ধবীর পোশাক। শাহবাজ তখন তাকে জানালো, আপনি কি কোনো বিয়ের আসর থেকে পালিয়ে এসেছেন? মেয়েটা তখন বলল, না, আমি কোনো বিয়ের আসর থেকে পালিয়ে আসিনি, আসলে আমার থাকার কোনো জায়গা নেই। শাহবাজ খানিকটা অবাক হলো এবং তার দিকে ভ্রু কুঁচকে তাকালো, বলল, আপনার থাকার কোনো জায়গা নেই? আপনি কি আমার সঙ্গে মজা করছেন? আমি অনেক ক্লান্ত, আমার সঙ্গে মজা করবেন না। তখন সেই মেয়েটা জানালো, দেখুন, আমি অনেক বিপদে পড়েছি, আমার কোনো থাকার জায়গা নেই, আর আমার গায়ে যে পোশাক দেখছেন এটা হচ্ছে আমার বান্ধবীর পোশাক। আমাদের কলেজে আজকে একটা ফাংশন ছিল, সেই ফাংশনে ভালো জামা কাপড় পরে যাওয়ার কথা ছিল, সেহেতু আমি আমার বান্ধবীর এই পোশাকটা পরে গিয়েছিলাম। তবে আমার দেখে মনে হচ্ছিল না যে এটা কোনো কলেজের ফাংশনের পোশাক হবে, কারণ অনেক দামি একটা পোশাক ছিল। এরপর সেই মেয়েটা জানালো, তার বাবা 1 মাস আগে মারা গিয়েছে। ঘরে তার সৎমা তাকে প্রচণ্ড পরিমাণ অত্যাচার করে এবং তাকে ঠিকমতো খেতেও দেয় না। আজকে কলেজ থেকে ফিরতে তার অনেকটা দেরি হয়ে গিয়েছে, যার কারণে সে বাড়ির দিকেও যেতে পারছে না, কারণ তার সৎমা আজকে তাকে মেরেই ফেলবে, আর সে সেখানে ফিরে যেতে চায় না। সে নিজের মতো কোনো কিছু একটা করতে চায়। আমি তার কথা প্রথমে বিশ্বাস করতে চাইলাম না। তারপর মেয়েটা যখন তার হাতের একটা আঘাতের দাগ আমাকে দেখালো, তখন খানিকটা বিশ্বাস করলাম যে হয়তো মেয়েটা বিপদে পড়েছে, তাছাড়া এই রাত্রেবেলা যাবে বা কোথায়। আমি তার কথা বিশ্বাস করে নিলাম। মেয়েটা তখন বলল, আপনি আমাকে সাহায্য করুন, বেশি দিন না, মাত্র 3-4 দিন, তারপর আমি আপনাদের বাড়ি থেকে চলে যাব।
আমাকে অন্ততপক্ষে 3-4 দিন আশ্রয় দিন। আমি তার কথা শুনে খানিকটা অবাক হয়ে এবং আমার মনে একটু দয়া হলো। আমি তাকে বললাম কি যে, আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে চলুন, তবে আমি বোধহয় আপনাকে 3-4 দিনের বেশি রাখতে পারবো না। এর মাঝখানে আপনি যে কোনো একটা ব্যবস্থা কিন্তু করে নেবেন। মেয়েটা এত বেশি সুন্দর ছিল যে তার দিকে আমি একদমই তাকাতে পারছিলাম না। আমি তাকাচ্ছিলাম না, আমি মাটির দিকে তাকিয়ে হাঁটছিলাম। আমি আমার থলেটা নিয়ে তাকে বললাম কি যে, আমার পিছু পিছু আসুন। তারপর মেয়েটা আমার পিছু পিছু আসতে লাগলো। ফেরার পথে মায়ের জন্য ওষুধ নিয়ে যেতে হবে, আর আমার কালকের খাবারের জন্য 2 কেজি চাল নিয়ে যেতে হবে, না হলে কালকে খাবার জুটবে না। আমি মোটামুটি যা ইনকাম করি তা দিয়ে আমাদের সংসার মোটামুটি ভালোভাবেই চলে যায়। আমি দোকান থেকে ওষুধ এবং চালগুলো নিলাম, নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। শহর থেকে সামান্য একটু দূরেই, হেঁটে গেলেই হয়। একদম কর্নারের সাইডে আমাদের বাসা। আমাদের বাসার সামনে গিয়ে আমি দরজায় টোকা দিলাম। দরজা দেখলাম খোলাই ছিল। দরজাটা খুলে ভিতরে প্রবেশ করতেই দেখলাম মা বাহিরের রুম। মেয়েটা আমার পেছনে দাঁড়িয়ে আছে। মা এখনো মেয়েটার দিকে লক্ষ্য করেনি। সে আমাকে বলল, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে, তোর জন্য সেই কখন থেকে বসে আছি। আমার ওষুধ এনেছিস? আমি মায়ের হাতে ওষুধটা দিলাম আর বললাম, এসব কেন করো মা? তুমি আগে আগে ঘুমিয়ে পড়তে পারো না? তুমি জানো না তোমার শরীর খারাপ? মায়ের শরীরটা 2-1 দিন ধরে বেশ খারাপ যাচ্ছে। সে প্রায় দিনই এরকমভাবে আমার জন্য জেগে থাকে। তখন আমি বাথরুমের দিকে হাঁটা শুরু করলাম। আমার পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে মায়ের নজর গেল। আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম যে মায়ের নজর কখন মেয়েটার দিকে যাবে। মা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটার দিকে তাকাতে লাগলো এবং আমার দিকে তাকাতে লাগলো। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, না না মা, তুমি যেটা ভাবছো তেমন কিছুই না, কারণ মায়ের এটা ভাবাটা স্বাভাবিক বিষয়। মেয়েটা খুব দামি একজন বিয়ের কন্যা সেজে আমার সাথে এসেছে, তার মানে নিশ্চয়ই আমি বিয়ে করে নিয়ে এসেছি, মা সেটাই তো ভাববে, তাই না? আমি মাকে থামিয়ে দিয়ে বললাম, মা তেমন কিছুই না। আমি মাকে শুরু থেকে এখন পর্যন্ত যা ঘটেছে সমস্ত ঘটনা তাকে খুলে বললাম। মা প্রথমে ঘটনাটা বিশ্বাস করতে চায়নি। মা মেয়েটাকে কাছে ডাকলো। মেয়েটাকে দেখে মা খানিকটা মায়াবোধ করছে, সেটা আমি বুঝতে পারছি। তারপর তারা দুজন গল্প করতে লাগলেন এবং মেয়েটার কাছে সমস্ত কিছু খুঁটিনাটি জিজ্ঞেস করতে লাগলেন। আমি ততক্ষণ বাথরুম থেকে হয়ে আসলাম। বাথরুম থেকে ফিরে দেখি মেয়েটা মাকে জড়িয়ে ধরে রেখেছে। তার মানে বোঝা গেল যে মেয়েটা যে ঘটনাটা বলেছে সেটা মা বিশ্বাস করেছে এবং আমিও বিশ্বাস করেছি, কারণ সে বিপদে পড়েছে। সে একা একটা মেয়ে, এত ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে, সুন্দরী দেখতে, সবকিছুই ঠিকঠাক আছে। সে নিশ্চয়ই কোনো খারাপ কিছু করবে না আমাদের সাথে। 2-1 দিন থাকার কথা বলেছে, থাকুক, সে হিসাবে আমি নিয়ে আসলাম। আমি তখন মাকে বললাম, মা তুমি কি খেয়েছো? মা তখন বলল কি যে, না আমি এখনো খাইনি। তোর ফুফুর সাথে আজকে বিরাট এক ঝগড়া হয়েছে। এই মহিলাটাকে নিয়ে আর পারি না, শুধু শুধু ঝগড়া করবে, কোনো কারণ নেই, কাজ নেই, বাস নেই, রুমের মধ্যে বসে থাকে আর ঝগড়া করে। আমি তখন মাকে বললাম, থাক, তোমাদের আর ঝগড়া করতে হবে না, তুমি টেবিলে খাবার দাও আর মেয়েটাকে বলো যেন ও রেডি হয়ে নিতে, মানে ফ্রেশ হয়ে নেয় যেন। তখন মা মেয়েটাকে নিয়ে তার রুমের মধ্যে গেল। আমাদের পরিবারটা খুবই ছোট। আমি এবার ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, ইউনিভার্সিটি 2nd ইয়ারে। আমি এই পেশায় যুক্ত নই, মানে যে পেশাটায় আমি কাজ করছি, মুচির কাজ, এটা আমার বাবার পেশা। আমার বাবা এই মুচির কাজ করেই আমাদের পরিবারকে লালন পালন করেছে। আমার বাবা কিছুদিন যাবৎ বেশ খানিকটা অসুস্থ। আমাদের ছোট্ট একটা পরিবার, আমার বাবা, মা, ছোট 2 বোন এবং আমাদের ফুফু, আমরা একসাথেই এই ছোট্ট ঘরটাতে থাকি। আমাদের সুখী সংসার, টুকটাক যাই ইনকাম করি তা দিয়ে দিনকাল চলে যায়। মুচির এই কাজ আমার কাছে ভালো লাগে না। আমি বিগত 1 মাস ধরে মুচির এই কাজ করছি, পাশাপাশি পড়াশোনাও করি। দিনে ইউনিভার্সিটিতে যাই এবং রাত্রে 9টা-10টা পর্যন্ত এই মুচির কাজ করি। তা না হলে আমাদের সংসার চলবে না। কারণ আব্বা বিগত 1 মাস ধরে অসুস্থ, সে বাইরে বের হতে পারে না, বাধ্য হয়ে এই কাজটা আমাকেই করতে হচ্ছে। আমি আব্বাকে ছোটবেলা থেকে অনেকবার বলেছি, আব্বা অন্য আর কোনো ভালো কাজ নেই, তুমি এইগুলো কেন করো, এরকম মুচির কাজ, ছোট কাজ কেন করো? আব্বা তখন আমাকে বারবার বোঝাতেন যে কোনো কাজই ছোট হয় না, সব কাজেরই কদর আছে। যে কাজকে কদর দিতে জানে না সে কখনো সফল হয় না। সেহেতু এরকম কথা কখনো বলবি না। আমি তখন আব্বার কথায়
হ্যানারে স্কুলে চলে যেতাম। এরকম করেই দীর্ঘ কয়েক বছর কেটে গেল এবং আব্বা অসুস্থ হয়ে গেলেন। ডাক্তার বলেছে যে আব্বা খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন এবং কাজে ফিরতে পারবেন। আমি বিগত 1 মাস ধরেই আব্বার এই কাজ করছি। আগে টুকটাক আব্বার সাথে বসে শিখেছিলাম, ওই থেকেই শেখা আর কি, এবং তার থেকেই করা। এখন কিছু করার নেই, আমাদের এত বড় সংসারটা তো চালাতেই হবে। আর আব্বার দোকান তো এরকমভাবে পড়েই থাকে। আমি গিয়ে না হয় পার্ট টাইম অর্ধেক বেলা করলাম, তাতে কি এসে যায়, সংসার তো চালাতে হবে। আব্বার চিকিৎসার খরচ সব মিলিয়ে একটু কষ্ট হয়ে যায়, তবে সংসারের একমাত্র বড় ছেলে হয়ে আমাকে তো এই দায়িত্ব কাঁধে নিতেই হবে। আর আমার ছোট 2 বোন, একজন ক্লাস 9-এ পড়ে এবং একজন ক্লাস 7-এ পড়ে। আর আমার ফুফির কথা যদি বলি, ফুফি একবার বিয়ে বসেছিল, মানে ইয়াংকালে। তখন ফুফির যে জামাই ছিল সেটা খুবই খারাপ ধরনের ছিল। মদ খেয়ে নেশা করে এসে তাকে রোজ মারধর করত এবং তাকে খেতে দিত না। তখন আমার দাদা এবং দাদি বেঁচে ছিল। তখন আমার দাদা দাদি বেঁচে থাকাকালীন সময়ে তার কোনো খোঁজ খবর নেয়নি। আমার দাদা এবং দাদির 1 ছেলে এবং 1 মেয়েই ছিল। যেহেতু ফুফি অনেক আদরের ছিল আমার বাবার, তারপর একদিন ফুফিকে নাকি ওই লোকটা মেরে কামরায় বন্দি করে রেখেছিল। আব্বা গিয়ে সেখান গিয়ে সেই লোকটাকে বেদম পিটিয়ে আমার ফুফিকে সেখান থেকে নিয়ে এসেছিল এবং তারপর থেকেই ফুফি এইখানেই আছে। ফুফির বয়স হয়েছে, একটু অসুস্থ থাকে, রুমের মধ্যেই পড়ে থাকে। টুকটাক কাজ করতো আগে, কিন্তু এখন কাজ করে না, এখানেই থাকে। এই আমাদের ছোট্ট সংসার। খাওয়া দাওয়া শেষ করে পরের দিন সকালবেলা আমি আবার ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ভার্সিটি থেকে ফেরার পথে আমি কাজে বসি। একবারে দুপুরবেলা বাহিরে খেয়ে নিই, কারণ বাড়িতে আসার সময় হয় না। এরকম করে প্রায় 3 দিন কেটে গেল। মেয়েটা আমাদেরকে জানিয়েছিল যে 3 দিন পরে কোনো একটা ব্যবস্থা সে করে নেবে, কিন্তু সে এই 3 দিনে ঘর থেকেই বের হয়নি এবং কি ব্যবস্থা করবে সেসব বিষয়ে কিছুই জানায়নি। আমি ভাবলাম আজকে ফিরে তাকে জিজ্ঞেস করবো কিনা, তবে সাহসী করলো না, কারণ তার সামনে গেলেই আমার কেমন যেন অন্যরকম লাগতো। মেয়েটা মানে কেমন যেন, তার দিকে তাকাতেই পারতাম না। আমার বুকের ভেতরটা ওলটপালট হয়ে যেত। আমি কি তাকে পছন্দ করতাম নাকি, এরকম কোনো কিছুই আমার মনের মধ্যে আসতো না। তবে তার চোখের দিকে আমি তাকাতে পারতাম না। এত সুন্দরী মেয়েটা, তার চোখের দিকে তাকিয়ে কীভাবে কঠোর দৃষ্টিতে আমি তাকে বলবো যেখান থেকে বেরিয়ে যান, এরকম কোনো কিছু বলার সাহস আমি করতে পারছিলাম না। ওই দিন সন্ধ্যার পরে বাসায় ফিরে দেখলাম মেয়েটা আমার পরিবারের সাথে ভালোই মিলেমিশে গিয়েছে। ছোট 2 বোনের সাথে খেলাধুলা করে, মায়ের সাথে গল্প করে, ঘরের টুকটাক কাজ করে, আর একটু সময় পেলে নিজের রুমে গিয়ে চুপচাপ বসে থাকে। সব মিলিয়ে মোটামুটি ভালোই আমাদের পরিবারের সাথে মানিয়ে নিয়েছে। মেয়েটা হঠাৎ করে আমার সামনে এসে পড়ল এবং সে আমাকে জিজ্ঞেস করলো, আপনি ভালো আছেন? আমি তার দিকে তাকালাম না, আমি মাটির দিকে তাকিয়ে আছি। সে আমাকে বলল, আপনি আমার দিকে তাকান না কিসের জন্য? আমি তখন বললাম যে তাকানোটা কি ভালো? অবশ্যই ভালো না, সেজন্য আমি তাকাই না। তারপর আমি রান্নাঘরে চলে গেলাম খাবার খেতে। খাবার খেয়ে এরকম করে আরও 2 দিন কেটে গেল। তারপর একদিন ভাবলাম যে মেয়েটাকে জিজ্ঞেসই করি যে সে কবে যাবে, কিন্তু সেদিন আর জিজ্ঞেস করারও সাহস হলো না। আমার ফুফি আমাকে ডেকে বলল, এই যে একটা বেগানা নারীকে ঘরের ভিতরে এনে রেখেছিস, মহল্লা পাড়া প্রতিবেশী কি বলে? সেদিন তোর পাশের বাসার কাকি এসে এরকম উল্টাপাল্টা কথা বলছিল। একটা বেগানা নারীকে এরকমভাবে ঘরে জায়গা দেওয়া, পরিচয় নেই, কোনো কিছু নেই, এরকম মহল্লার মানুষ কি বলে বল? তুই এটা কি করছিস? আমি ফুফিকে বললাম, মহল্লার মানুষ কি বলে না বলে সেটা দিয়ে তোমার কি কাজ? মেয়েটা বিপদে পড়েছে, বিপদ থেকে উদ্ধার হলে চলে যাবে। আমার মা বলল কি যে মহল্লার মানুষ যাই বলুক, তাতে তোমার কি আপা? তুমি এত কিছু চিন্তা করো কিসের জন্য? আমরা সামলে নিব। আমি এই কথা ফুফিকে বলে বাহিরে আসতে যাব, তখন মেয়েটা দোতলা থেকে নিচে নেমে আসলো। আমাদের যে বাড়িটা, এই পুরো বাড়িটাই আমরা একাই থাকি। সে ছাদ থেকে ঘরে ফিরছিল। মেয়েটা আমার মুখোমুখি হতেই আমার বুকের ভেতর কেমন যেন একটু উথাল পাথাল হয়ে গেল। মেয়েটা আমাকে বলল, আচ্ছা আপনি কি আমাকে একটু মার্কেটে নিয়ে যাবেন? আমার কিছু কেনাকাটা করতে হবে। আমি তখন মেয়েটাকে বললাম, কেনাকাটা করতে হলে তো তুমি একাই যেতে পারো, আমাকে কেন নিয়ে যেতে হবে? আর আমি যেতে পারবো না, যেহেতু এলাকার মানুষ উল্টাপাল্টা কথা বলছে। আর যদি তোমাকে নিয়ে আমি এখন ওই মার্কেটে যাই, তাহলে আরও উল্টাপাল্টা কথা বলবে, সেহেতু তুমি একাই চলে যাও। মেয়েটা তখন আমাকে জানালো যে না, যদি আপনি যান তাহলে যাব, না হলে আমি যাব না। তারপর মেয়েটা তার নিজের রুমে চলে গেল। এর পরের দিনের ঘটনা,
আমার ছোট বোন আমার কাছে হাঁপাতে হাঁপাতে আসলো। তখন রাত 9টা বাজে। এসে বলল কি যে, জানিস ভাইয়া, কি ঘটনা ঘটেছে জানিস? জানলে তুই অবাক হবি। আমি বললাম, কি ঘটেছে? তখন আমার ছোট বোন জানালো, আজকে দুপুরবেলা আমি আপুকে খেলার জন্য ডাকতে গিয়েছিলাম। আপুর সাথে একটা খেলা খেলবো বলে আমি আপুর রুমে গেলাম। গিয়ে দেখলাম আপু রুমের মধ্যে কোথাও নেই। আমি পুরো রুমটা খুঁজলাম, কোথাও তাকে পেলাম না। রুমের মধ্যে থাকলে তো সে সাড়া দিবে, তাই না? এমনকি সে যদি খাটের তলায়ও থাকে তাও তো সাড়া দিবে, কিন্তু আপুকে রুমের মধ্যে কোথাও দেখতে পেলাম না। এরপর আমি যখন রুমের বাইরে চলে আসলাম, আমি আপু আপু বলে চিৎকার করলাম। তখন দেখলাম কি যে আপু ওই রুমটা থেকেই বের হলো। আমি রুমের সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আর সে যে আবার রুমের ভেতরে প্রবেশ করবে, আমার সামনে দিয়ে তো যাবে, তাই না? কিন্তু সে রুমের মধ্যে কোত্থেকে আসলো আমি সেটাই বুঝতে পারছিলাম না। আমি তাকে বললাম, এসব হয়তো তোমার মনের ভুল, তুই এসব বিষয় নিয়ে চিন্তা করিস না, হয়তো রুমের মধ্যেই ছিল, তুই দেখিসনি। তখন আমার ছোট বোন জানালো, না ভাইয়া, আপু রুমের মধ্যে ছিল না, সে পরে এসেছে। আমি বললাম, আচ্ছা এসব নিয়ে বিষয় নিয়ে ভাবিস না, হয়তো তোর মনের ভুল ছিল। তারপর ওকে বুঝিয়ে শুনিয়ে পাঠাতে যাবই, ঠিক তখনই একটা চিৎকারের শব্দ শুনতে পেলাম ফুফি সিঁড়ি থেকে নাকি পড়ে গিয়েছে। সিঁড়ির উপরে দেখলাম ওই মেয়েটা দাঁড়িয়ে আছে এবং ফুফি নিচে পড়ে আছে। ও দৌড়ে আসলো, দৌড়ে এসে ফুফিকে ধরতে গেল। ফুফি বারবার আঙ্গুল দিয়ে ওর দিকে ইশারা করছিল। কি ইশারা করছিল কিছুই বুঝতে পারলাম না, তবে ওকে দেখে ভয় পেয়েছে সেটা বোঝা যাচ্ছে। আর ফুফি এমনিতেও ওকে পছন্দ করতো না। তাহলে কি ফুফি বোঝাতে যাচ্ছে যে ও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? না না, এমনটা হবে কিসের জন্য? তারপর ফুফিকে ঘরে নেওয়া হলো। ফুফির প্রচণ্ড জ্বর আসলো ওই দিন রাত্রেবেলা। আমার ওই যে মেয়েটাকে ঘরে নিয়ে এসেছিলাম, সেই মেয়েটা ওই ফুফির সেবা যত্ন করতে লাগলো এবং সকালবেলা হতেই ফুফি সুস্থ হয়ে উঠল। কিন্তু ফুফি কেমন যেন কথা বলতে পারছিল না, সে চুপচাপ বোবা হয়েছিল, মানে তার মুখ গলা দিয়ে কোনো কণ্ঠ বের হচ্ছিল না। এরকম করে মাঝখানে আরও 2টা দিন সময় কেটে যায়, প্রায় 10 দিন হয়ে যায়, এখনও সে যাচ্ছিল না। ওই দিন সন্ধ্যাবেলা মা আমাকে ডেকে বলে যে মেয়েটা এতদিন হয়ে গেল যাচ্ছে না, কি করবে কিছুই তো বুঝতে পারছি না, আর এতদিন রাখা কি ঠিক হবে? তুই ওর পরিবারের সাথে যোগাযোগ কর। তখন আমি ভাবলাম যে আজকে মেয়েটার সাথে কথা বলবো যে ও কবে যাবে এই সব বিষয় নিয়ে, কারণ এতদিন তো একটা অপরিচিত মেয়েকে ঘরের মধ্যেও রাখা যায় না। তারপর আমি ভাবলাম ওকে কখন একা পাবো তখন ওর সাথে কথা বলবো। সুযোগে থাকতে থাকতে সন্ধ্যার দিকে ওকে একা পেয়ে গেলাম, মানে যখন 9টার দিকে বাড়িতে ফিরলাম একা পেয়ে গেলাম। দেখলাম ও ছাদে চুপচাপ বসে আছে। আমি তার পেছনে গেলাম, গিয়ে সেখানে গিয়ে বললাম, আপনি এখানে বসে আছেন? আমি আপনাকে খুঁজছিলাম। মেয়েটা তখন বলল, আমাকে খুঁজছিলেন কেন? আমি তখন বললাম, আপনার সাথে জরুরি একটা কথা আছে। তারপর আমি তার পাশে বসলাম। তার পাশে বসে আমি তাকে বললাম, আচ্ছা আপনি না বলেছিলেন যে কিছুদিন পরে আপনি আপনার নিজের ব্যবস্থা করে নেবেন, এতদিন এখানে আছেন, আশপাশের মানুষজন খারাপ কথা বলছে, তাছাড়া ফুফিও। তখন মেয়েটা আমাকে থামিয়ে দিয়ে বলল, হ্যাঁ আমি ভাবছি চলে যাব, তবে একটা সত্য কথা আপনাকে বলতে চাই। আমি তখন বললাম, কি সত্য কথা? তখন মেয়েটা বলল, আসলে আমি আপনার সাথে অন্যায় কাজ করেছি, এতদিন পর্যন্ত আপনাকে যা বলেছি সবকিছুই মিথ্যা কথা বলেছি। আমি খানিকটা ভ্রুকুচকে মেয়েটার দিকে তাকালাম এবং বললাম কি যে, আমার সাথে মিথ্যা কথা বলেছো? খানিকটা রাগী সুরে বললাম। তারপর মেয়েটা আমাকে থামিয়ে দিয়ে বলল, আমার পুরো কথাটা শুনেন, তারপর যদি আমাকে অপরাধী মনে হয় তাহলে আমাকে শাস্তি দিয়েন। আমি খানিকটা সরে বসলাম। মেয়েটা আমাকে বলল, সরে বসলেন যে? আমি বললাম, এখানেই স্বাচ্ছন্দ্য বোধ করছি, আপনি বলুন। সরে বসলাম এই কারণে, কারণ ওর যত কাছাকাছি যাচ্ছিলাম আমি মনের দিক থেকে তত দুর্বল হয়ে যাচ্ছিলাম। মেয়েটার শরীরের এই সুবাস, তারপর তার চেহারা, তার কথা বলা, সমস্ত কিছু আমাকে কেন যেন তার প্রতি প্রচণ্ড পরিমাণ টানত, যার কারণে তার কাছাকাছি আমি খুব একটা যেতাম না। এই কয়েকদিনে মেয়েটার প্রতি একটা অন্যরকম অনুভূতি আমার কাজ করা শুরু করেছে। শুধু এই কয়েকদিনই না, প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকেই এমনটা। তবে ইদানিং কেন যেন খুব বেশি আকর্ষণ বোধ হচ্ছে। মেয়েটার দিকে আমি চোখ তুলে একদমই তাকাতে পারছি না, বুকের ভেতরটা ওলটপালট হয়ে যাচ্ছে। এরপর মেয়েটা আমাকে জানাতে লাগলো, আমি এতদিন আপনাকে যা যা বলেছি সমস্ত কিছু মিথ্যা, আসলে আমি কোনো মানুষ না। মেয়েটার এই কথা শুনে আমি আবার সামান্য ভ্রুকুচকে তার দিকে তাকালাম এবং সে আমাকে জানালো, আসলে আমি হচ্ছি
একটা জিনের মেয়ে এবং আমাদের দুনিয়ায় আমার বাবা হচ্ছেন একজন জিনের সর্দার এবং আমি জিনের সর্দারিনীর মেয়ে। কিছুদিন আগে বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় করে। আমি বাবাকে অনেকবার নিষেধ করি যে আমি বিয়ে করব না এখন, আপনি দয়া করে এখন আমার বিয়ে ঠিক করবেন না। তারপর সেই বিয়ের দিন চলে আসে, কিন্তু আমি বিয়ে করতে কিছুতেই রাজি ছিলাম না। বিয়ে করার জন্য সে উঠে পড়ে লাগে এবং আমি বিয়ের আসর থেকে পালিয়ে আসি। সেদিন রাতে তো আপনি দেখতেই পেয়েছিলেন যে আমি বউয়ের সাজে বাইরে বেরিয়েছিলাম। আসলে ওই দিন আসলেই আমার বিয়ে ছিল, যার কারণে আপনি আমাকে বউয়ের সাজে দেখেছিলেন। তবে আমি ওই দেশ থেকে পালিয়ে এইখানে চলে এসেছি। আমি এসে সর্বপ্রথম যখন আপনার দিকে তাকালাম, তখন আপনাকে দেখে আমার কাছে আপনাকে সৎ এবং ভালো মানুষ মনে হয়েছে, যার কারণে আপনার পেছন পেছন আপনাদের বাড়িতে চলে এসেছি। তবে এই কয়েকদিনে আপনাদের বাড়িতে থেকে আপনার প্রতি সৎ এবং নিষ্ঠা এবং পরিবারের প্রতি দায়িত্বশীল দেখে আসলেই আপনাকে আমি অনেকটা পছন্দ করে ফেলেছি এবং আমি মন থেকে ভালোবেসে ফেলেছি। আপনাকে আমি আমার মন দিয়ে ফেলেছি। এটা কি আমার অপরাধ হয়েছে? আপনি আমাকে বলুন। তবে এতটুকু অপরাধ আমি করেছি যে আমি আপনাকে মিথ্যা কথা বলেছি যে আমি একজন মানুষ এবং হতদরিদ্র, কিন্তু আসলে আমি হচ্ছি একজন জিনজাদি, মানে হচ্ছে আমি একটা জিনের মেয়ে এবং পরী। এই কথাটা শোনার পরেই আমার একদম আক্কেল গুড়ুম অবস্থা হয়ে গেল। আমি সামান্য একটু ভয় পেয়েছিলাম প্রথমে, তবে সে যখন আমাকে জানালো যে সে আমাকে ভালোবাসে, তখন আমার মনের মধ্যে কেমন যেন অন্যরকম একটা অনুভূতি হতে লাগলো। আমি তাকে আর ভয় পাচ্ছিলাম না। ঠিক তখনই হঠাৎ করেই দুরুম করে পড়ার একটা শব্দ পেলাম। আমি ভেবেছিলাম যে হয়তো এই ঘটনাটা এই পর্যন্তই শেষ হয়ে যাবে, কিন্তু না, এটা আরো বিস্তর হলো। আমি লক্ষ্য করলাম পেছনে কিছু একটা পড়েছে এবং এটা আর কিছু না, আমার ছোট বোন। এবং আমার ছোট বোন সমস্ত ঘটনা শুনে নিয়েছে। সে বুঝতে পেরেছে যে আমার সামনে বা আমার পাশে যে বসে আছে সে কোনো মানুষ না, সে হচ্ছে একটা জিন। এটা শোনার পরে আমার ছোট বোন ভয়ে সেখানে অজ্ঞান হয়ে গেছে। আমার ছোট বোনকে ধরাধরি করে ঘরে নেওয়া হলো। ঘরে নেওয়ার পরে ছোট বোনটা অসুস্থ হয়ে বারবার চিৎকার করছিল এবং বারবার ওর দিকে আঙ্গুল তুলে বলছিল, মানে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু সে বলতে পারছিল না। আমি তখন ওকে বললাম, আপনি রুম থেকে চলে যান, হয়তো ও আপনাকে দেখে ভয় পাচ্ছে। তারপর ও রুম থেকে অন্য রুমে চলে গেল। তারপর আমার ছোট বোন খানিকটা অসুস্থ হয়ে গেল। আমি মেয়েটাকে গিয়ে বললাম, আপনি এর জন্য দায়ী, আপনি দয়া করে ওকে সুস্থ করে দিন। তারপর কি এক অলৌকিক ঘটনা ঘটলো জানি না, মেয়েটা আমার বোনের মাথায় হাত রাখতেই সে খানিকটা স্বাভাবিক হয়ে গেল এবং তার গায়ে যে প্রচণ্ড পরিমাণ জ্বর ছিল সেই জ্বরটাও চলে গেল। কিন্তু সে কোনোভাবেই ওকে দেখে স্বাভাবিক হতে পারছিল না, ভয়ে সবসময় শীতকে থাকতো। এর পরের দিন মেয়েটা আমাকে জানালো যে আপনি আমাকে কি বললেন, কিছু বলবেন না? আমি যে আপনাকে বললাম যে আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি, আপনি কি তার উত্তর দিবেন না? তখন আমি জানালাম, দেখুন, আপনি হচ্ছেন একজন জিন এবং জিনের মেয়ে, আর আমি হচ্ছি সাধারণ একজন গরিব মুচি। আমার সাথে আপনার বিয়ে কখনোই যাবে না। আর তাছাড়া আপনি হচ্ছেন আলাদা জাতি এবং আমি হচ্ছে আলাদা জাতি, আপনার সাথে আমার বিয়ে কি কখনো যাবে? আপনি সেটা বলুন। তখন মেয়েটা বলল কি যে আমি সেসব বিষয় জানি না, তবে আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনার চরিত্র, সৎ এবং নিষ্ঠা দেখে আমি আপনাকে পছন্দ করে ফেলেছি। এটা কি আমার অপরাধ? আসলে আমিও ওকে প্রচণ্ড পরিমাণ ভালোবেসে ফেলেছিলাম, কারণ যে কোনো পুরুষ মানুষ ওর দিকে তাকিয়ে তার নিয়ত ঠিক রাখতে পারবে না। আমি অনেক অনেক কষ্ট করে আমার নিয়তকে ঠিক রেখেছি এবং আমিও যে তাকে মনে মনে ভালোবেসে ফেলেছি সেটা আমি ওকে কখনোই জানাবো না। কারণ হচ্ছে আমি খুবই দরিদ্র পরিবারের একজন সন্তান, আর ওরা হচ্ছে ভিন্ন জাতি, অনেক বড়লোক হবে হয়তো। ওর সাথে কথা বলছিলাম, ঠিক তখনই দরজায় জোরে জোরে টোকা পড়তে লাগলো। আমি নিচে গেলাম। নিচে গিয়ে লক্ষ্য করলাম দরজায় একজন ভিখিরি এসে দাঁড়িয়েছে। ভিখিরিটা আমাকে বলল, আমাকে কিছু সাহায্য করুন। আমি তখন বললাম কি যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করছি। আমার পকেটের মধ্যে খুচরো কয়টা পয়সা ছিল, আমি সেই পয়সাগুলো ভিখিরির দিকে এগিয়ে দিতে লাগলাম। ভিখিরি তখন করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে এবং সহজ গলায় বলল, না না, আমি আপনার দরজায় পয়সা নিতে আসিনি, আমি অন্য কিছু নিতে এসেছি। আপনি কি আমাকে অন্য কিছু দিয়ে সাহায্য করতে পারবেন? আমি তখন বললাম কি যে আপনাকে আমি কি দিয়ে সাহায্য করতে পারি, আপনি আমাকে বলুন। তখন সেই ভিখিরিটা আমাকে অবাক করে দিয়ে বলল,
আপনার ঘরে যে মেয়েটিকে রেখেছেন, আমার সেই মেয়েটিকে দরকার। আমি অনেকটা অবাক হলাম, কারণ আমার ঘরে একটা মেয়ে রয়েছে সেটা এই ভিখিরি কিভাবে জানলো? ও তো ঘর থেকে একদমই বের হয় না। তাহলে কি পাশের বাসার ওই আন্টিটা বলেছে? আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার ঘরে মেয়ে আছে আপনি কিভাবে জানলেন? আর ওকেই কেন আপনার লাগবে? আপনি কে? তখন সেই ভিখিরিটা বলল কি যে, আমি সব কিছুই জানি, তুমি গিয়ে ওকে আমার কথা বলো, ও সব কিছু বুঝতে পারবে। আর ও যে একটা পরী সেটাও এই ভিখিরিটা জানতো। এটা জানার পরে আমি অবাক হলাম। আমি সাথে সাথে ঘরের ওপরে উঠে গেলাম। উপরে উঠে আমি তাকে বলতে লাগলাম, একজন ভিখিরি তোমার কথা জিজ্ঞেস করছে, এবং সে বলছে, একজন ভিখিরি তোমার কথা জিজ্ঞেস করছে, তুমি তাকে নাকি চেনো, আর সে তোমাকে নিয়ে যেতে এসেছে। তখন সেই মেয়েটা আমাকে জানালো যে, আপনি এখনো বুঝতে পারছেন না যে ভিখিরিটা কে? আমি বললাম, না, আমি বুঝতে পারছি না। তখন সে জানালো, ওই ভিক্ষুকটা হচ্ছে আমার বাবা, যে কিনা আমাদের রাজ্যের সর্দার। সে আমাকে জোর করে ওইখানকার একটা ছেলের সাথে বিয়ে দিতে চায়, কিন্তু আমি বিয়ে করব না, যার কারণে আমি সেখান থেকে পালিয়ে এসেছি। আমি তো আর তার সাথে যাব না, আমি তো এখন আপনার সঙ্গেই থাকবো। এই কথা শোনার পরে আমার বুকের মধ্যে একটা বাড়ি দিয়ে উঠল। আমি বললাম, আমার সাথে থাকবেন মানে? আমার এখানে তো আপনাকে থাকতে দেওয়ার মতো জায়গা নেই। তাছাড়া আপনার বাবা এসেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আর যখনই আমি ভাবতে লাগলাম যে বাইরে যে লোকটা দাঁড়িয়ে আছে সে আসলে একটা জিন এবং জিনেদের সর্দার, আমি তখন বললাম, এটাকে দেখে তো আপনার বাবা মনে হয় না। একটা সর্দার এরকমভাবে কেন আসবে? তার পোশাক সব জরাজীর্ণ, তাকে দেখে তো একজন ফকিরই মনে হচ্ছে। তখন সেই মেয়েটা জানালো যে আমার বাবা এরকমই, সে যখনই ওই দুনিয়া থেকে এখানে আসেন কোনো কাজে, তখন সে এই বেশি ঘোরাফেরা করে। আমি তাকে খুব ভালোভাবেই চিনি, সে আমাকে নিয়ে যেতে এসেছে। আমি তখন তাকে বললাম যে সে ঘরের ভেতরে কেন আসছে না? সে তো চাইলে আপনাকে ঘরের ভেতরে এসেই নিয়ে যেতে পারে, তাই না? তখন মেয়েটা জানালো সে এমনটা করবে না, সে আমাকে জোর জবরদস্তি করে কখনই নিয়ে যাবে না। আমি তার একমাত্র সন্তান, সে যদি কোনো জোর জবরদস্তি করে তাহলে হয়তো হিতে বিপরীত হবে, কারণ এমনটা অনেক আগে অনেকবারই হয়েছে। সে আমাকে অনেকবার বকাঝকা করেছে। আমি মাঝে মধ্যেই রাগ করেই পৃথিবীতে চলে আসতাম এবং সে আমাকে বুঝিয়ে নিয়ে যেত। সে হয়তো এখন আমাকে বোঝাতেই এসেছে, তবে আমি তার সাথে যাব না। সে আমাকে যে জিনটার সাথে বিয়ে ঠিক করেছে সে জিনটাকে আমার পছন্দ না, আমি তাকে বিয়ে করব না। আর তাছাড়া এখন আমার বিয়ে করার ইচ্ছে নেই। এখন আপনি যান, আমাকে একটু একা থাকতে দিন, আমার কিছু ভালো লাগছে না। আমি তখন নিচে গেলাম, গিয়ে বললাম, আপনার মেয়ে তো আপনার সঙ্গে যেতে রাজি না, তবে আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। আপনি যে জিনের বাদশা, জিনেদের সর্দার, সেটা আমি বুঝতে পারিনি। তখন সেই জিনটা মানে জিনেদের সর্দারটা বলল, মানে মেয়েটার বাবা, যে তুমি আমার মেয়েকে আশ্রয় দিয়েছ, এটার জন্য অনেক শুকরিয়া। তবে আমার মেয়ে তোমার কাছে এমনি এমনি আসেনি, নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে, কারণ ও বিয়ের আসর থেকে পালিয়ে আসা লোক না। ও আমাকে অনেকবার বলেছে যে সে এখন বিয়ে করতে রাজি না, তবে কেন তোমার বাসাতেই এসে আসলো? তোমার বাসাতে আসার কি বিশেষ কোনো কারণ নেই? আমি তখন বললাম, বিশেষ কি কারণ থাকতে পারে? সেই লোকটা আবার জানালো, জিনটা আবার জানালো যে নিশ্চয়ই ও তোমাকে আগে থেকেই চেনে, আগে থেকেই না চিনলে ও নিশ্চয়ই তোমার বাড়িতে এসে উঠবে না। আর ওর যাবার তো অনেক জায়গা আছে, তোমাদের বাড়িতেই কেন আসলো? কখন কি এটা ভেবে দেখেছো? আমি বললাম, না আঙ্কেল, আমি ভেবে দেখিনি। নিজের অজান্তেই জিনের সর্দারকে আঙ্কেল ডেকে ফেললাম, সেটা ভেবেই কেমন লজ্জা বোধ করছিল। তারপর সেই জিনটা বলল যে তুমি ওর কাছে জিজ্ঞেস করে দেখো, ও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে তোমার কাছে এসেছে, ও নিশ্চয়ই তোমাকে পছন্দ করে। আমি ওর বাবা, ওকে আমি হাড়ে হাড়ে চিনি, আর ওকে আমি এখন নিয়ে যাচ্ছি না। যেহেতু ও তোমার কাছে এসেছে, তোমার উপর দায়িত্ব দিলাম, তুমি ওকে বুঝিয়ে শুনিয়ে আমার কাছে পাঠিয়ে দিবে, আমি আবার এখানে আসব। তারপর সেই লোকটা আমার চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল। এরকম ভ্যানিশ হতে আমি জীবনে কাউকে দেখিনি। জিনেদের কি এরকম ক্ষমতা আছে? আমি চুপ করে বসে পড়লাম। আমার ঘরে এসব কি হচ্ছে? তবে এতটুকু সত্য যে মেয়েটা আমার ঘরে প্রবেশ করার পর থেকেই আমার ঘরের সবকিছু ঠিক হয়ে গিয়েছে। যেমন আমার মা সুস্থ হয়ে গিয়েছে, মা বেশ কয়েকদিন ধরে খুব অসুস্থ ছিল, সে এখন সম্পূর্ণরূপে সুস্থ। যে বাবাকে বিগত 1 মাস ধরে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করতে পারছিলাম না,
সেই বাবা এখন হাঁটাচলা করছে, কাজে যাচ্ছে নিয়মিত। কারণ ডক্টর বলেছিল বাবা নাকি 6 মাসের আগে সুস্থ হবে না, তাকে কেমোথেরাপি দিতে হবে, তারপর সে একটু একটু করে সুস্থ হয়ে উঠবে। কিন্তু কোনো ওষুধ, কোনো ডাক্তার, কোনো অপারেশন ছাড়াই আমার বাবা সুস্থ হয়ে উঠেছেন। বিষয়টা মানে ও আসার পর থেকেই আমাদের পরিবারের অন্যরকম একটা শান্তি বিরাজ চলে এসেছে। ফুফি এখন আর ঝগড়া করে না। ফুফির জন্য ঘরের যত সব অশান্তি ছিল, কিন্তু সেও এখন ঝগড়া করে না। সে ঘরের মধ্যেই চুপচাপ পড়ে থাকে একা একা। খাবার সময় আসলে মায়ের সঙ্গে খুব ভালো আচরণ করে, কিন্তু আগে এরকম করতো না। কিন্তু ফুফি ওই পরিটাকে পছন্দ করে না। ফুফি কি বুঝতে পেরেছিল আর সেদিন কি হয়েছিল ফুফির সাথে সেসবও আমি কখনো ঘাটাতে চাইনি। আমার তখনই মনে হলো যে আসলে কি ও উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। আমি তখন সাথে সাথে উপরে গেলাম এবং ওকে জানালাম যে আচ্ছা, তুমি আমাকে সত্য একটা কথা বলো, তুমি কি আমাকে আগে থেকেই চিনতে এবং কোনো উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছো? তখন সে বলল, বাবা তাহলে তোমাকে সত্য কথাটা বলে দিয়েই গিয়েছে, তাই না? আমি তখন অবাক হলাম এবং বললাম, সত্য কথা মানে তুমি কি আবার আমার সঙ্গে মিথ্যা কথা বলেছ? আমি খানিকটা ব্যথিত হলাম। সে আমার কাছে এসে শক্ত করে আমার হাতটা ধরে বসলো। আমি তাকে না করতে পারলাম না। তার হাত এত বেশি নরম ছিল, এই প্রথমবারের মতো সে আমার এত কাছাকাছি আসলো এবং সে আমাকে জানালো, আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি আপনাকে আগে থেকেই চিনতাম এবং একটা উদ্দেশ্য নিয়েই আমি আপনার এখানে এসেছি। তবে আমার উদ্দেশ্য একদম নেই, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। আসলে গত 2 মাস আগে আমি আমার বান্ধবীদের সাথে এখানটায় বেড়াতে এসেছিলাম। আমরা মাঝে মধ্যেই বিভিন্ন এলাকায় বেড়াতে যাই। এখানে বেড়াতে আসার সময় আপনাকে দেখছিলাম। কাজ থেকে ফেরার পথে আপনি কোনো একজন বৃদ্ধকে খাবার খাওয়াচ্ছিলেন এবং 2টো কুকুরকেও খাবার খাওয়াচ্ছিলেন। এটা দেখে আপনার দিকে আমার নজর যায়। সাধারণত এসব দৃশ্য আমি খুব কমই দেখেছি আমাদের পৃথিবীতে। তবে আপনার মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতিশীল এবং দয়া দেখে আমি আপনার কাছে এগিয়ে আসি এবং আপনার দিকে যখন আমি প্রথমবার তাকাই, প্রথমবারেই আমি আপনাকে আমার মন দিয়ে বসি। কারণ আপনি আমার স্বপ্নের পুরুষ ছিলেন। আপনি একজন জিন হন বা মানুষ হন, কেন জানি না সেদিন প্রথম দিন আপনাকে দেখে আমার এত বেশি ভালো লেগে যায় যে আপনার দিক থেকে আমি চোখই ফেরাতে পারছিলাম না। এরপর সেদিন আমাকে চলে যেতে হয়েছিল, কারণ বাবা দ্রুত তলব করেছিলেন। তারপরে বাড়িতে গিয়ে শুনি যে আমার নাকি বিয়ে ঠিক করেছে এবং কিছুদিন পরেই আমার বিয়ে। আমি বাবাকে অনেকবার নিষেধ করেছি যে দয়া করে আমি এখন বিয়ে করতে পারবো না, আমি এখন বিয়ে করবই না। আর যে ছেলেটার সাথে, জিন ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক করেছিল, সেই জিন ছেলেটাকেও আমার একদমই পছন্দ ছিল না। তবে জিন ছেলেটা অনেক ধনী ছিল, যার কারণে আমার বাবা সেই সম্ভ্রান্ত সেই ধনী ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং যেদিন বিয়ে ছিল সেদিনই আমি পালিয়ে আপনার কাছে চলে আসি। আমি কি কোনো ভুল করেছি? ভালোবাসা কি কোনো অপরাধ? আপনাকে সেদিন দেখেই প্রথমেই আমি ভালোবেসে ফেলেছিলাম। আমি হতবাক হয়ে বসে পড়লাম। মেয়েটা তখনও আমার হাতটা শক্ত করে চেপে ধরে আছে। আমি কিছুই বলতে পারছি না। আমি যে মনে মনে তাকে কি পরিমাণ ভালোবেসে ফেলেছি সেটাও আমি তাকে বলে বোঝাতে পারছিলাম না। আমার মনের মধ্যে অন্যরকম একটা জিনিস চলছিল। আমি আসলে কি করব কিছুই বুঝতে পারছি না। আমি কি তার ভালোবাসা স্বীকার করব নাকি তার বাবার হাতে তুলে দিব? সে আসার পর থেকে আমাদের পরিবারে শান্তি চলে এসেছে। এমনকি আমাদের পরিবার কিছুটা অসচ্ছল ছিল। আমরা দিন আনতাম, দিন খেতাম। প্রায় মাসখানিকের মতো কেটে গিয়েছে সে এখানে এসেছে। তবে সমস্যা একটাই ছিল, সেটা হচ্ছে আমার ছোট বোন। আমার ছোট বোন ওকে দেখলে ভীষণ ভয় পেত, যার কারণে ওর কাছে যেত না। আর অন্যান্যরা তো কিছুই জানতো না যে সে কোনো জিনজাদি নাকি অন্য কিছু, নাকি একটা পরী, কোনো কিছুই সে জানতো না। শুধুমাত্র ছোট বোনটাই জানতো। ছোট বোনটাকে আমি বুঝিয়ে বললাম যে তুই এসব বিষয় নিয়ে ভাবিস না, আর ও দেখ তোকে কত আদর করে না। তারপর ও একটু বুঝলেও ভয় তো লাগবেই, কারণ ও ছোট ছিল, সামান্য একটু ভয় পেত এবং ভয় কাজ করত। এরপর 2 দিন কেটে গেল। ওই দিন ঘটনার পরে আমি একদম অবাক হয়ে থাকলাম। কারণ হচ্ছে আমার কি করা উচিত? আমার কি ওকে স্বীকার করা উচিত না কি করব? হঠাৎ ওই দিন সন্ধেবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদে গিয়ে ভাবছিলাম যে কি করব। ও পেছন থেকে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমার সাহস ছিল না যে ওকে আমার থেকে ছাড়িয়ে নেই। তারপর সামনের দিকে ঘুরে ও যখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, তখন আমার মনের মধ্যে উথাল পাথাল ঢেউ খেলে যেতে লাগলো।
আমি ওকে এত পরিমাণ কেন ভালোবেসে ফেললাম? কেন বা ওকে এত কাছে আসতে দিলাম? আর ও কেনই বা আমার এত কাছে আসলো? ও যখন আমাকে জড়িয়ে ধরলো, আমার মনে হচ্ছিল ৭ স্বর্গের সুখ আমি পেয়ে গিয়েছি। এত সুখ, এত শান্তি পৃথিবীতে কি হতে পারে? ও যখন আমাকে জড়িয়ে ধরছিল, তারপর আমার নিজের অজান্তেই ও আমাকে চুমু খেতে লাগলো, কিন্তু আমি তাকে সরিয়ে দিয়ে ঘরের ভিতরে চলে আসলাম। কারণ যাকে আমি পাবো না তার প্রতি মায়া বাড়িয়ে লাভ কি? এরপর পরের দিন সকাল হলো। সকালবেলা দরজায় আবার মিহি করে টোকা পড়তে লাগলো। আমি দরজা খুলে লক্ষ্য করলাম সেই ভিখিরিটা আবার এসেছে। ভিখিরি তো নয়, সে হচ্ছে ওই জিনজাদিটার বাবা, মানে হচ্ছে জিনের সর্দার। সে আবার এসে বলল, তোমরা কি সিদ্ধান্ত নিলে? আমার মেয়ে কি সত্য কথা বলেছে? তখন আমি তাকে জানালাম যে হ্যাঁ, সত্য কথা বলেছে। তবে এটা সত্য যে ও আমাকে পছন্দ করে, আমাকে আগে থেকেই চেনে। তবে ও আপনার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে না, সেটাই বলেছে। তখন সেই জিনের সর্দারটা জানালো, এটা আসলে সম্ভব না। আমাদের জিনের দেশে যার সাথে একবার বিয়ে ঠিক হয়ে যায়, এটাই নির্ধারণ হয়ে যায়। তাকে ব্যতীত অন্য কাউকে বিয়ে করার রেওয়াজ থাকে না। এটাই করতে হয় এবং এটাই করতে হবে। আমি নিরুপায় বাবা, আমি তোমার কাছে হাত জোর করছি, আমার মেয়েটাকে তুমি ফিরিয়ে দাও। তুমি হয়তো মানুষ, আশরাফুল মাখলুকাত, জ্ঞানের দিক থেকে অনেক শক্তিশালী, কিন্তু আমরা অন্য দিক থেকে অনেক শক্তিশালী। চাইলে তোমার ক্ষতি করতে পারতাম, কিন্তু আমরা ওরকম ধরনের জিন না। আমি তোমার কাছে বাবা হিসেবে অনুরোধ করছি, আমার মেয়েটাকে তুমি যে কোনোভাবেই হোক ফিরিয়ে দাও। আমি বললাম, ও যদি না যেতে চায় আমি কিভাবে দিব? আপনি আমাকে বলেন, আপনি কিছু একটা বলেন। তখন সে আমাকে জানালো, তুমি একটা কাজ করবা, কালকে ওকে ঘর থেকে বাইরে নিয়ে আসবা। যে কোনো ছলে তুমি ঘর থেকে বাইরে নিয়ে আসবা। এরপরের কাজ আমি করব, তোমাকে চিন্তা করতে হবে না। আমি তখন ঘরে গেলাম। ভিখিরিটা চলে গেল, মানে হচ্ছে জিনের সর্দার। আমি পরের দিনের জন্য অপেক্ষা করছিলাম, তবে সারা রাত আমার একটুও ঘুম হয়নি। আমি ওর সাথে এরকমভাবে ছলনা করব ভেবেই আমার কষ্ট হচ্ছিল। আমি ওই দিন সারা রাত ভরে কান্না করলাম, কারণ হচ্ছে আমারও তো একটা মন আছে, আর ও যে আমাকে ভালোবেসে আমার এখানে চলে এসেছে সেটাও তো আমি বুঝতে পারছি। কিন্তু সব কিছু মিলিয়েই আমি একদম দোটানার মধ্যে পড়ে গিয়েছিলাম। তবে কিছু করার নেই, ওই জিনেদের শক্তির সাথে আমি হয়তো পেরে উঠবো না। আমি যদি ওকে বিয়ে করেও ফেলি, তাও হয়তো এটা কখনোই সম্ভব হবে না যে ওকে আমি আমার করে ধরে রাখতে পারবো। আর কি হবে কিছুই বুঝতে পারছি না। একজন বাবা আমার কাছে অনুরোধ করেছে, সে নিশ্চয়ই অনুরোধ করেছে কোনো বিপদে পড়ে, তাছাড়া তো করার কথা না। পরের দিন সকাল হলো, আমি ভয়ে ভয়ে ওর রুমে গেলাম। ওর দিকে তাকাতে পারছিলাম না, আমার চোখ বেয়ে পানি পড়ছিল। আমি সাথে সাথেই চোখের পানি মুছে ফেললাম। মেয়েটা আমাকে বলল, কি ব্যাপার, আপনি কি কিছু বলবেন আমাকে? আমি তখন বললাম, চলো আজকে মার্কেটে যাই, তোমাকে কিছু একটা কিনে দিই। মেয়েটা তখন বলল, সেদিন তো আপনাকে বলেছিলাম মার্কেটে যাব, কিন্তু আপনি তো আমাকে মার্কেটে নিয়ে যাননি, তাহলে আজকে কেন নিয়ে যাচ্ছেন? আমি তখন জানালাম, আজকে ইচ্ছে হলো তোমাকে নিয়ে যেতে, তাই চলো কাপড় পরে নাও। মেয়েটার সেই দুলহানের পোশাকটা তখনও সেখানে সাজানো ছিল, হ্যাঙ্গারে ঝোলানো ছিল। ওইটার দিকে যতবারই আমি তাকাই ততবারই আমার বুক ফেটে কান্না চলে আসে। তারপর মেয়েটা সেজেগুজে রেডি হয়ে নিল। এর মাঝখানে ওকে ৩-৪টা কাপড় এনে দিয়েছি। ও আমার ছোট বোনের কাপড় পরতো দেখে আমি কয়েকটা কাপড় কিনে দিয়ে এসেছিলাম। একদিন পছন্দ করে আকাশি কালারের একটা কাপড় কিনে দিয়েছিলাম, সেই কাপড়টা ও পরেছে। তবে ও আসলে কি এরকম দেখতে, নাকি ওর অন্য কোনো রূপ আছে? এই রূপেই ওকে আমার খুব ভালো লাগে। ওকে দেখে আমার ভেতরটা যেন ওলটপালট হয়ে যাচ্ছিল। ওকে আজকে আমি দিয়ে আসবো, এটা দেখে আমার ভীষণ কান্না পাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। ও আমার হাত ধরে রিকশায় উঠলো। রিকশায় উঠে আমার সাথে যাচ্ছিল। আমার হাতটা খুব শক্ত করে ধরে রেখেছিল। বিশ্বস্ত এই হাত ধরেছে, আমি বিশ্বাসের অবক্ষয় করতে যাচ্ছি, এটা তো ও জানে না। ও জানলে কি করবে আমি সেটাই বুঝতে পারছি না। কিছুক্ষণ বাদে আমি মার্কেটে পৌঁছে গেলাম। মার্কেটে গিয়ে ও কিছু চুড়ি পছন্দ করলো। জিনেরাও যে চুড়ি পরে সেটা আমার জানা ছিল না। হয়তো আমার ছোট বোনের দেখা দেখি ও এগুলো শিখেছে, ওরা তো এইসব বিষয় জানে না। তখন আমি বললাম, তুমি আসলে কি চুড়ি পরো নাকি এমনি এসেছো? তখন সে ওইটাই জানালো, তোমার ছোট বোনদের ঘরে অনেক ধরনের মেকআপ সামগ্রী দেখেছি, ওইসব দেখেই এগুলো শেখা। আমাদের ওইখানে তো এগুলো নেই, এগুলো লাগে না।
আমি তখন বললাম, তুমি এত সুন্দর, তোমাদের মেকআপ লাগবে কিসের জন্য? আর মেকআপ নামক কোনো বস্তু তোমাদের পৃথিবীতে থাকাও বা লাগবে কিসের জন্য? তখন ও বলল, হ্যাঁ সেটা ঠিক আছে, তবে এগুলো আমার এখন খুব ভালো লাগে, আমি এখন থেকে এগুলোই পরবো। এটা নেই, এটা খুব ভালো হয়েছে না? সে খুব সুন্দর মতো আমাকে বারবার বলছিল। সে খুব আনন্দিত ছিল আমার সাথে ঘুরতে পেরে, আমার সাথে বাইরে এসে। তবে আমি যে তাকে ধোঁকা দিতে যাচ্ছি সেটা দেখে আমার বুকের ভেতর ফেটে যাচ্ছিল। খানিকক্ষণ বাদে সে যখন পেছন ফিরে তাকালো, সে দেখলো তার বাবা সেখানে দাঁড়িয়ে আছে। তার বাবা সেখানে তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে এবং তার বাবা তাকে শক্ত করে ধরে ফেলল। তারপর মেয়েটা আমার দিকে তাকালো, খুব করুণ দৃষ্টিতে তাকালো, কারণ মেয়েটা বুঝে ফেলেছে যে আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। তাকে তার বাবার হাত তুলে দেওয়ার জন্যই আমি তাকে বাইরে নিয়ে এসেছি এবং এখানে এসে সে বারবার শুধুমাত্র আমার দিকেই তাকাচ্ছিল। আমি তার দিকে নজর মেলাতে পারছিলাম না। কেন, কীভাবে নজর মেলাবো আমি তার সাথে? কারণ সে আমাকে বিশ্বাস করে আমার সাথে এসেছিল। তার বাবা বলল, চলো আমার সাথে, তোমার বিয়ে ঠিক করা হয়ে গিয়েছে এবং যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথে বিয়ে হবে, এটা তো তুমি খুব ভালোভাবেই জানো আমাদের নিয়মকানুন সম্পর্কে, তাহলে তুমি এখানে কেন আসলে? মেয়েটা তখনও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। জিনজাদিটা আমাকে মানে বিশ্বাস নষ্ট হলে যেরকম হয় সে সেরকম ভাবে আমার দিকে তাকিয়েছিল। সে কোনো কথার জবাব দিচ্ছিল না তার বাবার। তখন সে তার বাবাকে বলল, আমি আপনার পছন্দ করা ওই ছেলেকে বিয়ে করব না। আমি আপনার সঙ্গে যেতে পারি, কিন্তু আমি বিয়ে করব না, এটা আমি আপনাকে বলে দিলাম। তবে আপনি আমাকে জোর করতে পারবেন না। আমি যদি চাই এখন আপনার সাথে যাব না, তাহলে আপনি আমাকে জোর করে নিয়ে যেতে পারবেন না। তবে আমি শুধু এই লোকটাকে দেখছি যে কিনা আমার সঙ্গে এমনটা করলো। তখন তার বাবা বলল, তুমি ওকে দোষ দিও না, ও তোমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, সেটা আমি ওর চোখে দেখেছি, কিন্তু ও শুধুমাত্র আমার জন্য এবং তোমার ভালোর জন্য তোমাকে এখানে নিয়ে এসেছে। মেয়েটা তখনও আমার দিকে বারবার তাকাচ্ছিল এক দৃষ্টিতে, কিন্তু আমি তার চোখের দিকে কখনোই চোখ মেলাতে পারছিলাম না। ও জানে যে আমি ওকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি এবং ও আমাকে ভালোবাসে। তারপর সে বলল, বাবা আমি যাব না, তুমি চলে যাও। তারপর সে জিনটা ওকে জোর করে ওইখান থেকে নিয়ে গেল, কিন্তু ও কোনো বাধা দিল না। যাওয়ার সময় ও আমার দিকে তাকিয়েছিল করুণ দৃষ্টিতে, কিন্তু আমি তার চোখের দিকে চোখ মেলাতে পারছিলাম না। আমি ভরা বাজারের মধ্যে চিৎকার করে কান্না করতে শুরু করলাম। আমার কান্না কি ও দেখেছে নাকি দেখেনি সেটা বুঝতে পারলাম না। তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে একদম মনমরা ওর রুমটার মধ্যে গিয়ে দেখলাম সেই দুলহানের কাপড়টা সেখানে হ্যাঙ্গারে সাজানো রয়েছে। এত সুন্দর সেই কাপড়টা, ওইটা ধরে আমি জড়িয়ে কান্না করতে লাগলাম এবং ওই দিনের পর থেকে আমি ওই রুমেই থাকতে শুরু করলাম। প্রায় 4 দিন কেটে গেল। মাঝখানে আমি খেতাম না, পড়াশোনা করতাম না, কিচ্ছু করতাম না। সব মিলিয়ে 4 দিন মাথায় আমার অসুস্থ হয়ে গেলাম আমি। আমার মা আমাকে বলল, হ্যাঁ রে, মেয়েটাকে কোথায় দিয়ে এসেছিস বলতো? আমাকে কিছু না জানিয়ে, কোনো কিছু না বলে ওকে ঠিকমতো দিয়ে এসেছিস তো? আমি মাকে বললাম, হ্যাঁ মা, আমি দিয়ে এসেছি। তখন মা আমাকে জানালো, তুই কি করেছিস বলতো? আমি যেটা ভেবেছিলাম সেটা তো তুই হতে দিলি না। মেয়েটাকে কোথায় দিয়ে এসেছিস, সেখান থেকে নিয়ে আয়। আমি বললাম, কেন মা, নিয়ে আসতে হবে কেন? তখন মা বলল কি যে, আমি তো ভেবে রেখেছিলাম যে মেয়েটার সাথে তোর বিয়ে দিব। কত সুন্দর, কত মিষ্টি দেখতে মেয়ে। এই মেয়েকে তো আমি প্রথম দিনই ভেবেছিলাম তোর সঙ্গে বিয়ে দিব, কিন্তু তুই কোথায় দিয়ে আসলি মেয়েটাকে? তুই ওকে নিয়ে আয়। ওর ঘর নেই, চাল চুলোহীন, এতিম একজন মেয়ে, ও কোথায় যাবে বলতো? আর তাছাড়া ও খুবই ভালো, আসলেই তো ভালো, ওর মতো মেয়ে হয় না দ্বিতীয়টা। আমাদের এই কয়েকদিনে কত বেশি আপন করে নিয়েছে। আমার মা বলল, তুই যা, ওকে নিয়ে আয়, ওর সঙ্গে আমি তোর বিয়ে দিব, আজকেই বিয়ে দিব। কিন্তু মা তো আর জানে না যে মেয়েটা কোনো মানুষ না, সে হচ্ছে একটা জিনের মেয়ে, একজন পরী। মা যদি জানতো তাহলে কি সেও তখন রাজি হতো তার ছেলের সঙ্গে একটা জিনের বিয়ে দিতে? রাজি হতো? আমি সেটাই ভাবতে লাগলাম। তখন মাকে বললাম, ও আর কখনো ফিরে আসবে না মা, ওর ফিরে আসা সম্ভব না, ও ওর জায়গা মতো চলে গিয়েছে। মার মনটা কিছুটা খারাপ হলো। বলল, তুই এটা কিছু কাজ করলি বলতো? আমাকে না জানিয়ে তুই ওকে দিয়ে আসলি, কোথায় দিয়ে এসেছিস বল? দরকার হলে আমি ওর বাড়িতে যাব, ওর বাবা মার সাথে কথা বলবো। তখন বললো, ওর তো বাবা নেই, ওর মার সঙ্গে কথা বলবো, ভিক্ষা চাইয়া হলেও আমি ওকে নিয়ে আসবো তোর জন্য।
আমি মাকে আবার বললাম, মা এটা সম্ভব না, ও এত দূরে চলে গিয়েছে যেখান থেকে কোনোদিন ফিরিয়ে আনা সম্ভব না। মায়ের মনটা কিছুটা খারাপ হলো। আমার শরীরে হাত রাখতে দেখলো আমার গা জ্বরে পুড়ে যাচ্ছে এবং বলল, সে কি, তোর গায়ে তো প্রচণ্ড পরিমাণ জ্বর, এই জ্বর নিয়ে একা একা শুয়ে আছিস? মা আমার কপালে জলপট্টি লাগিয়ে দিতে লাগলো। আমি বারবার ওর কথা বিড়বিড় করছিলাম এবং ওর কথাই বলছিলাম। মাও বুঝতে পেরেছে যে আমি ওকে আমার মন দিয়ে বসে আছি এবং ওকে পছন্দ করে ফেলেছি, কিন্তু মা তো জানে না সে একটা জিন ছিল। এই ঘরে একজন মানুষ সব থেকে বেশি খুশি হয়েছে, সেটা হচ্ছে আমার ছোট বোন, কারণ আমার ছোট বোন ওকে ভীষণ ভয় পেত। ঘটনার 3-4 দিন কেটে যায়। আমি খানিকটা সুস্থ হয়ে উঠি। আমার ফুফি আমাকে ডেকে বলে, মেয়েটা আসলেই খুব ভালো ছিল রে, মেয়েটা তোকে ভীষণ ভালোবাসতো, ওর চোখে তোর প্রতি ভালোবাসাটা আমি দেখতে পেয়েছি, তুইও তো মনে হয় ওকে ভালোবাসিস, তাই না? তোর মা বলেছিল ওর সঙ্গে তোকে বিয়ে দিবে, কিন্তু তুই মেয়েটাকে কোথায় দিয়ে আসলি? আমি তখন ফুফিকে সমস্ত ঘটনা খুলে বললাম। সমস্ত ঘটনা কি জন্য খুলে বললাম? কারণ ফুফি সেদিন রাতে ওই মেয়েটাকে ছাদে কোন একটা ছায়ার সঙ্গে কথা বলতে দেখছিল, মানে কোন একটা ছায়ার সঙ্গে সে কথা বলছিল। এটা দেখে ফুফি ভীষণ ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে ফুফি সেদিনই বুঝতে পারে যে এটা আসলে কোনো আশরাফুল মাকলুকাত বা মানুষ নয়, সে নিশ্চয়ই অন্য দুনিয়ার কোনো প্রাণী, কোনো জিনজাদা হবে। কারণ হচ্ছে ফুফি এসব বিষয়ে একটু জানতো এবং যার কারণে ফুফি সেদিন ভয় পেয়েছিল এবং ওর দিকে ইশারা করে বলছিল। আমি তখন বললাম, ফুফি তুমি সেদিনকে আমাকে কেন বললে না? ফুফি বলল যে আমি তো জানতাম যে তুই হয়তো জানতি, ও তোর কাছ থেকে লুকাবে না, কারণ তোর প্রতি ওর চোখে আমি ভালোবাসা দেখেছিলাম, যার কারণে এর পরবর্তীতে আমি আর কিছু বলিনি। তবে আমার মনে হয় কিছুদিন পরে ও আবার তোর কাছে আসবে, একবার হলেও তোর কাছে আসবে, কারণ যে তোকে এত পরিমাণ ভালোবাসে সে তোকে এইভাবে হারাতে দিবে না, ও নিশ্চয়ই তোর কাছে একবার হলেও আসবে। এর 1 সপ্তাহ পরের ঘটনা। আমি ভার্সিটি থেকে রাত্রেবেলা ক্লাস শেষ করে ফিরছিলাম। ফেরার পথে আমি লক্ষ্য করলাম দূরে ঝকমকে জামা কাপড় পরা কিছু একটা দাঁড়িয়ে আছে এবং আমি সামনে এগিয়ে যেতেই দেখলাম আমার সেই পরীটা। আমি তার দিকে দৌড়ে এগিয়ে গেলাম এবং তাকে বললাম, তুমি এসেছো, তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না, আমি মারা যাচ্ছি। তখন সেই পরীটা জানায়, এখন আর সম্ভব না, আমি তোমার উপর অভিমান করেছিলাম, তুমি আমাকে এরকম ভাবে ধোকাটা কিভাবে দিলে বলো তো? আমি তো সারা জীবন তোমার হয়েই থাকতে চেয়েছিলাম, আমি তোমাকে প্রচন্ড পরিমাণ ভালোবেসেছিলাম, ভালোবেসে যাব, কিন্তু আমি অনেকটা ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও। আমার বাধ্য হয়ে বলো আর তোমার উপর অভিমান করেই বলো, বাবা আমাকে ওই জিনটার সাথে বিয়ে দিয়ে দিয়েছে, আমি শেষবারের মতো তোমাকে দেখতে এসেছি, তুমি ভালো থেকো কেমন? তাই বলে ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমরা দুজনেই পাগলের মতো বাচ্চাদের মতো কান্না করতে লাগলাম। আমি ওকে হারিয়ে ফেলেছি এবং ও আমাকে হারিয়ে ফেলেছে। ঘটনাটা কিভাবে ঘটে গেল কিছুই বুঝতে পারলাম না চোখের পলকে। ওকে আমার সেদিনকে যেতে দেওয়া উচিত হয়নি। আমি যদি সেদিনকে ওকে বিয়ে করে ফেলতাম বা ওকে আমার করে রেখে দিতাম, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। আমরা দুজনেই বাচ্চাদের মতো কান্না করতে লাগলাম। তারপর ও আমাকে খালি করে দিয়ে আকাশে উড়াল দিল, ওইখান থেকে গায়েব হয়ে গেল এবং ওই দিনকের পর থেকে ও আমার কাছে কোনোদিন আর আসেনি। আমি সেদিন রাস্তার উপরে পাগলের মতো কান্না করছিলাম, হাত পা ছুড়ে দিয়ে। লোকজন দেখে বলছিল, কি হয়েছে ভাই সাহেব, কি হয়েছে? কিন্তু আমি কাউকে জানাতে পারছিলাম না যে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, আমার বুকের ভেতরটা ওলট পালট হয়ে যাচ্ছে। আমি যে ওকে কি পরিমাণ ভালোবাসি সেটা যদি আমি জানাতে পারতাম, তাহলে হয়তো আমার বুকের ভেতরটা আমি ছিঁড়ে সবাইকে দেখিয়ে দিতাম যে ওকে কি পরিমাণ ভালোবাসি। ভালোবাসা সুন্দর হয়, তবে ওকে হারানোর পরে আমি বুঝেছি যে ভালোবাসা কতটা কষ্টদায়ক, কতটা নিষ্ঠুর। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না। এটি পাকিস্তানের ঘটা একটি সত্য ঘটনা। ঘটনাটি পাকিস্তানের একটি ছেলে এবং তার পরিবারের সঙ্গে ঘটেছিল। এই ঘটনাটি ওইখানের অনেকেই জানেন। আপনাদের কাছে যদি ঘটনাটা ভালো লেগে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের জীবনে বা আপনার আশেপাশে কারোর জীবনে যদি এরকম ঘটনা ঘটে থাকে আমাদেরকে ইমেইল করে জানাতে পারেন। আমাদের ইমেইলের ঠিকানা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজের ঠিকানাও এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমাদের ঘটনাগুলো ভালো লাগলে
এমনই সব ঘটনা পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে এমনই কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।